আপনারা অলরেডি সকলেই জেনে গেছেন যে আমরা আগামী 2রা জুলাই 2025 বুধবার আচার্য সদন সেখানে গণরিপোজিশন দিতে চলেছি এবং কি কি এজেন্ডা সেটাও জানেন। সেটা আর একবার পুনরাবৃত্তি করব। আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের মেনলি দাবি কি কি আছে, কি কি প্রধান দাবি আছে সেগুলো বলবো এবং কিভাবে আমরা আইনি পদ্ধতির মাধ্যমে বেরিয়ে আসতে পারি। বিশেষত যারা ভ্যালিডিটি প্যানেলের মধ্যে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছে তাদেরকে নিয়েই আমাদের মুভমেন্ট এবং তাদেরকে নিয়েই আইনি মাধ্যমে বাঁচার যে রাস্তা সেই বিষয়টা নিয়েই বলবো। প্রথমে বলে রাখি, এই আন্দোলনটা সার্বিক আন্দোলন। এখানে কোনো সংগঠন মঞ্চ সমস্ত কিছুই ভুলে যান। ভুলে গিয়ে যোগ্যতার সঙ্গে যেভাবে কম্পিটিশন করে চাকরিটা আমরা পেয়েছি সেই কথাটা মনে রাখুন। লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা, ভুল বললাম, লক্ষ লক্ষ কম্পিটিটর ছিল। তার মধ্যে অনেক টেন্টেড টিচার আছে, তাদের সঙ্গে কম্পিটিশন করে কিন্তু আমরা চাকরিটা, আমাদের যোগ্যতা এবং হকের চাকরি যে আদায় করে নিয়েছি, এটা কিন্তু মুখের কথা নয়, এটা পুরো গর্বের বিষয়। এতবার করে ফিল্টার হয়েছে, তা সত্ত্বেও না সিবিআই, না এসএসসি, না গভর্নমেন্ট, না কোর্ট, কেউ কিন্তু আমাদেরকে দোষী সাব্যস্ত এখনো পর্যন্ত করতে পারেনি, পারবেও না। এটা আমাদের অবশ্যই এটা গর্বের বিষয়। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করাপশন হয়েছে। সে বাম আমলেও হয়েছে, এই আমলেও হচ্ছে এবং সমস্ত চাকরি কিছু না কিছু অযোগ্য থাকেই, সেটা আমরা সকলেই জানি। এক বস্তা আলুর মধ্যে কিছু না কিছু পচা আলু থাকতেই পারে, কিন্তু সব বস্তা ধরে আলু ফেলে দেওয়া, আলুটা পুরো এক বস্তা আলুটা ফেলে দেওয়া এই প্রথমবার দেখা যাচ্ছে। যেখানে দেশের সর্বোচ্চ তদন্তকারী যে সংস্থা আছে সিবিআই, তারা পূর্ণাঙ্গ তদন্ত করেছে। কেবলমাত্র যারা চাকরি পেয়েছে তারা নয়, টোটাল পরীক্ষার্থী কিভাবে পরীক্ষা দিয়েছে, কাকে টাকা দিয়েছে, ইন্টারভিউতে কত টাকা কিভাবে ম্যানিপুলেশন হয়েছে না হয়েছে, খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ সব বিষয়ে তার রিপোর্ট আকারে দিয়েছে। এবং আমরা এটাও জানি সিএফএসএল রিপোর্টটা এখনো পেন্ডিং আছে। তা সত্ত্বেও এত তড়িঘড়ি কেন আমরা বুঝতে পারলাম না। আমাদের মহামান্য সিজিআই তার এত ব্যস্ততা কোথায় ছিল সেটাও বুঝতে পারলাম না। সবকিছু বিচার বিবেচনা না করে বলি করে দেওয়া হলো। এটা তো বিচারের ব্যবস্থা গেল। পাশাপাশি আবার আসি আমাদের রাজ্য সরকার, এসএসসি, তারা খুবই চালাক, খুবই চালাক। তারা চুরি করেছে, তারা জানে। শাক দিয়ে তারা মাছ ঢাকার চেষ্টা করছে, তারা চুরিটা ঢাকার চেষ্টা করে এসছে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সব জায়গায় করে এসছে। তাদের এত অপদার্থতা, তারা এখনো পর্যন্ত ঠিকভাবে যোগ্য কারা কারা ভ্যালিডিটি প্যানেলের মধ্যে আছে তারা এখনো ঠিকভাবে বার করতে পারেনি। কিন্তু আমরা জানি সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা 3 তারিখে আমাদের 3 এপ্রিল 2025-এ প্যানেল যে ক্যান্সেল হয়েছিল, তারপরে তারাই কিন্তু স্কুলে যাচ্ছে, সেটা আমরা সকলেই জানি। কিছু কিছু জায়গায় আমরা খবর পেয়েছিলাম অযোগ্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা নাকি যাচ্ছিল, টেন্টেড, তারা নাকি যাচ্ছিল। এবং সেটা খবর পাওয়ার পরে আমরা ইনিশিয়েটিভ নিই এবং সেখানে বিশৃঙ্খল একটা পরিবেশ হয় এবং সেখানে কিন্তু তাদেরকে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর কেউ যাচ্ছে না। সেই জায়গাটা, সেই স্কুলে নিশ্চয়ই HOI বা সরকারের নিশ্চয় পারমিশন ছিল তাদেরকে ঢোকার। সেই জায়গাটা কোনোভাবেই আমরা এন্টারটেইন করিনি। আমরা জানি না তাদের অ্যাকাউন্টে মাইনে ঢুকছে কিনা, লুকিয়ে চুরিয়ে ঢুকছে কিনা সেটা জানি না, কিন্তু আমরা আশা রাখি যে তাদের অ্যাকাউন্টে মাইনে ঢুকছে না, কারণ সেই লিস্টটা কিন্তু প্রপারলি দেওয়া হয়েছে। এবার মূল বক্তব্যে চলে আসি। এই বিষয়গুলো কেন বলা হচ্ছে? আমরা জানি যে কারা যোগ্য কারা অযোগ্য, সেটা আমরা সকলেই জানি। কে ঘুষ দিয়ে টাকা পায়নি, কে ঘুষ দিয়ে টাকা পেয়েছে আমরা জানি। কে
হাত পেটে ঘুষটা নিয়েছে, কে কিভাবে চাকরি দিয়েছে সেটা আমরা জানি। এত বড় সরকার তারা জানে না, এসএসসি জানে না, কারণ চেয়ারম্যান নতুন। এই সমস্ত গল্প দিলে হবে? আমাদের এখন জীবন মরণের বিষয় চলছে, আমাদের নাকি এখন চাকরির পরীক্ষা দিতে হবে, আমাদের আবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে। এটা মহামান্য সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, আমরা সেটাকে মন্দির ভাবি, সঠিক বিচারে আশায় সেখানে যাই আমরা। কিন্তু র্যাঙ্ক জাম্প সিজিআই উনি ভার্ডিক্টে লিখেছেন, উনি বেশি গভীরে যাচ্ছেন না, কিন্তু যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে এক কোপেই মার্ডার করে দিচ্ছে। এটা হচ্ছে ভারতের বিচার ব্যবস্থা। ভাবুন, আপনাদের ভাবতে হবে। শুধু শিক্ষক শিক্ষিকা নয়, সুশীল সমাজ, ছাত্র ছাত্রী সবাইকেই ভাবতে হবে, কারণ এই দুর্দিনটা শুধুমাত্র 2016 সালের মধ্যে থেমে থাকবে না। এই বিপর্যয়টা কিন্তু সকলের মধ্যেই ঘুরে আসবে। দেখবেন এরপর প্রাইমারি প্যানেল আছে, তারপরে কোন আমলে কোনটা টান পড়বে বুঝতে পারছেন না। অনেকে ভাবছেন অনেকদিন হয়ে গেছে, সেফ সাইড চলে গেছেন, কোথা থেকে যে মরার ওপরে খাড়া পড়বে কেউ বুঝতে পারবেন না। এবং এটা আমরা বলছি আমাদের সহকর্মী, আমাদের সিনিয়র যারা আছেন তাদেরকে বলছি, শিক্ষক সমাজকে, শিক্ষক সমাজের অঙ্গ হিসেবে আমাদের লজ্জা করে যে আমরা শুধু 2016 সালে যারা শিক্ষক শিক্ষিকা যারা আমরা এখানে ভিকটিম হয়েছি তারাই শুধুমাত্র আন্দোলন করছি, বাকিদেরকে সেভাবে সাড়া দেখা যাচ্ছে না। স্টাফ রুমের চিত্রটাও রকম বেশিরভাগ স্কুলে, খুব কম স্কুলে আছে, সেটা খুব ভালো। তারা বেশিরভাগই ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল? এই কোশ্চেনে থাকবে না? কোশ্চেনে থাকবে। কারণ আমার কিছু হয়নি বলে আমি হাততালি দেব, আনন্দ পাবো, সেটা কখনোই হয় না। যেটা হওয়া উচিত, সবাই মিলে, এখানে শিক্ষক সমাজের বিষয়, সমাজের মেরুদণ্ড গড়ার কারিগর হচ্ছে শিক্ষক, সেই শিক্ষককে কলঙ্কিত করে দিচ্ছে, তাদের যোগ্যতা নিয়ে কোশ্চেন আসছে। যেখানে অন্যায় আমরা করিনি, অন্যায় করেছে সরকার, তার সাজা পাচ্ছি আমরা। এখানে অনেক বড় বড় বিচারপতি আছে, তারাও জানে তাদের আর্গুমেন্ট অনেক ভুল, কিন্তু ভুলের ওপর দাঁড় করিয়ে তারা একটা ভুল বিচার বার করে আনলো। এটা অন্যান্য সাধারণ পরীক্ষার মতো বিষয় নয়, এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয়। ভার্ডিক্টে লেখা আছে এটা পরীক্ষা, সেটা মাধ্যমিক পরীক্ষার একটা উল্লেখ করা ছিল। সেই পরীক্ষা ক্যান্সেল হলে ছাত্ররা আবার পরীক্ষা দিলে কিছু এসে যায় না। এখানে এই পরীক্ষায় সবাই নিয়োগ পেয়ে গেছে এবং চাকরি চলছে, সসম্মানে চাকরি করছে, এবং তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ হয়নি, কেউ প্রমাণ করতে পারেনি এতদিন ধরে ইনভেস্টিগেট করে। তা সত্ত্বেও কিন্তু, প্রমাণ না হওয়া সত্ত্বেও তারা সাজা পাচ্ছে। কেন? সিস্টেমেটিক ফ্রডের রেকটিফিকেশন অনেক জায়গা আছে, পরীক্ষা কখনো সেটা নয়। আমরা বারংবার তুলে ধরেছি বিভিন্ন সমস্যার কথা। অনেক ম্যাডাম আছেন তারা প্রেগনেন্ট, সেই সময় পরীক্ষায় বসতে পারবেন না, অনেকের শারীরিক অবস্থা ভালো নয়, অনেকে পরীক্ষায় বসতে গিয়ে তাদের নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়ে যাবে। আজ থেকে 10 বছর আগে যখন আমরা পরীক্ষা দিয়েছি, তখন যদি পরীক্ষার চাকরিটা না পেতাম তাহলে অল্টারনেটিভ কিছু না কিছু ব্যবস্থা হতো। এখানে প্রথমে সামাজিকভাবে আমাদের সম্মানহানি এবং জীবন জীবিকার অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে। কোনোভাবে যদি চাকরি না পাই তাহলে আবার সেই বেকার হয়ে থাকতে হবে। এটা তো আমাদের পার্সোনাল বিষয় গেল। আর একটা বিষয়, ছাত্রছাত্রী সমাজের কথা ভাবি। যারা আমাদের হাত থেকেই অনেক ছাত্রছাত্রী এখন ভালো জায়গায় প্রতিষ্ঠিত আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ভালো ভালো জায়গায় চলে গেছে, তারাও যখন দেখবে তার স্যার আবার অযোগ্য হয়ে যাচ্ছে সরকারের ভুলে, কোর্টের ভুলে, সেটা কি লজ্জা লাঞ্ছনার বিষয় নয়? সবাই শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত সমাজের কাছে লজ্জার বিষয়, সরকার তো অবশ্যই, আমি সেটা বিশ্বাস রাখি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ফার্স্ট টাইম ভ্যালিডিটি প্যানেলে পাওয়া শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আগামী 2 তারিখ আচার্য সদন এসএসসি অফিস আমরা কিন্তু যাচ্ছি, এবং এখানে সমস্ত সংগঠন মঞ্চ সবকিছু ভুলে গিয়ে একটা বিষয়ই মাথায় রাখবো, যারা ভ্যালিডিটি প্যানেলের মাধ্যমে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে, কোন রকম ভাবে কোনো সমস্যা থাকতেই পারে,
সব সমস্যা সাইডে রেখে দিয়ে আমাদের সেদিনকে কিন্তু এসএসসি ভবনে করুণাময়ী ওখানে জমায়েত আছে 12টার সময় করুণাময়ী বাস স্ট্যান্ড ওখানে আপনারা পোস্টার দেখেছেন। সে জমায়েত করে আমরা এসএসসি ভবনের সামনে যাব এবং আমাদের বেশ কিছু দাবি দাওয়া আছে, সেই দাবি দাওয়াগুলো কিন্তু আমরা ডেপুটেশন আকারে তুলে ধরবো এবং বেশ কিছু কর্মসূচি আছে। তার মধ্যে একটা চিঠি দেওয়ার ব্যাপারটা, যেটা আমরা পরীক্ষা বসতে চাইছি না, সেই চিঠিটাও দেওয়া হবে, ফরম্যাটটা আবার দিয়ে দেবো আমরা। আর একটা ভেবেছি গণ আরটিআই ব্যাপারটাও আমরা বিস্তারিত জানাচ্ছি। তার পাশাপাশি সকলে যারা আসবেন নিজেরা নিজেদের থিম, শিক্ষক আন্দোলনের থিমটা অন্যরকম থাকবে, আপনারা থিম সেভাবে আসুন রেডি হয়ে, ফ্লেক্স প্ল্যাকার্ড বানিয়ে আনুন। প্রোটেস্টটা জোরদার হওয়া উচিত, সমাজের কোনায় কোনায় নড়ে যাওয়া উচিত। এটা শুধুমাত্র শিক্ষকদের অবমাননা নয়, সমাজ ব্যবস্থার অবমাননা। এবং এই সরকার, এই এসএসসি যেভাবে অন্যায় অবিচার আমাদের প্রতি করছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া কিন্তু এই এখনই সময়। কারণ খুব তাড়াতাড়ি সামার ভ্যাকেশনের পরে সুপ্রিম কোর্ট ওপেন হবে, আমরা আশাবাদী আমাদের রিভিউটা অ্যাকসেপ্ট হবে। সেই জায়গায় রিভিউ অ্যাকসেপ্টে মূলধন হিসাবে এবং রিভিউটা অ্যাকসেপ্ট হওয়ার আগে ক্লোজ ডোরে যখন ডিসকাশন হবে, আর্টিকেল 12 বডি এসএসসি যারা রেকমেন্ডিং বডি তারা যাতে যোগ্য অর্থাৎ ভ্যালিডিটি প্যানেলে, বৈধ ভ্যালিডিটি প্যানেলে থাকা শিক্ষক শিক্ষিকাদের একটা সার্টিফাইড লিস্ট এফিডেভিট করে কোর্টে অবশ্যই দেয়, যাতে কোর্ট কোন রকম ভাবে বিভ্রান্ত না হয়। কারণ আমাদের যে কেসটা খুবই কমপ্লিকেটেড কেস, এত বড় কেস এত শর্ট টাইমে সলভ করা মুশকিল। 5 মিনিট টাইম থেকে আমরা যদিও জেনেছি, 5 মিনিট টাইমের মধ্যে যারা বিচারপতি থাকবেন তাদের পক্ষে বুঝে ওঠা খুবই কঠিন ব্যাপার। যাতে তাদের বুঝতে সুবিধা হয় এবং আর্টিকেল 12 বডি এই লিস্টটা দেয়, এই লিস্টটা আদায় করার দায়িত্ব কিন্তু আমাদের। লিস্টটা এমনি এমনি তুলে ধরবে না, এমনি এমনি দেবে না, আদায় করার দায়িত্বটা একমাত্র আমাদের। অনেকে ভয় পাচ্ছেন আন্দোলনটা 21 তারিখের মতো হয়ে যাবে না তো? আবার বলি, আন্দোলনটা 21 তারিখের মতো হয়ে যাবে না তো? হলফ করে বলতে পারি কোনোভাবেই আন্দোলন 21 তারিখের মতো রূপ নেবে না, 21 তারিখের মতো রূপ নেবে না। কারণ আমরা সকলেই ভ্যালিডিটি প্যানেলে থাকা শিক্ষক শিক্ষিকাদের দাবি একটাই, সুর একটাই, এবং আমরা একই সঙ্গে থাকব এবং আমাদের দাবি দাওয়া হাসিল করেই ছাড়ব। আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা অমূলক কিছু নয় এবং আমাদের ডিমান্ডটা কোর্ট কিন্তু সে এখন ডাইরেকশনও দিয়েছে ভ্যালিডিটি প্যানেলে থাকা, এবং সেই ডাইরেকশনটা নিয়ে আমরা কাজ করছি এবং সেই লিস্টটা অবশ্যই এফিডেভিট করে সার্টিফাই করে কোর্টে জমা দিতেই হবে। কোন রকম ভাবে গড়িমসি চলবে না, এই টাইমের মধ্যে, ভ্যাকেশন টাইমের মধ্যে দিতে হবে, রিভিউয়ের সঙ্গে যাতে রিভিউটা আমাদের অ্যাকসেপ্ট হয়ে যায়। পাশাপাশি আমরা মহামান্য সুপ্রিম কোর্টে যে রায় দেখেছিলাম তাতে অযোগ্য বিষয় আছে, সেই লিস্টটা আমাদের দরকার, টেন্টেড লিস্টটা। এবং তার পাশাপাশি 45 প্যারাগ্রাফে যেটা লেখা আছে, অযোগ্যদের টার্মিনেট, মাস্ট বি টার্মিনেটেড। কোন রকমের টার্মিনেট করা হয়নি, মাইনেটা বন্ধ করা হয়েছে। একদম অফিসিয়ালি মেমো দিয়ে ওয়েবসাইটে পাবলিশ করে তাদের নাম, রোল নাম্বার, বাবার নাম, ঠিকানা সবকিছু দিয়ে পাবলিশ করতে হবে এবং টার্মিনেট করতে হবে ইমিডিয়েটলি। সেটাও আমাদের অন্যতম দাবি, সেটাও আমাদের অন্যতম দাবি। আর একটা বিষয় স্পেশাল, আমাদের স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট, ভ্যালিডিটি প্যানেলের মধ্যে থাকা টোটাল শিক্ষক শিক্ষিকা কতজন, শিক্ষাকর্মী কতজন, এবং সেখানে তার মধ্যে অযোগ্য কতজন আছে এবং প্রত্যেক ক্যাটাগরি, র্যাঙ্ক জাম্পে কত, ওএমআর এ কত, বা বিভিন্ন ক্যাটাগরি আছে, প্রত্যেক ক্যাটাগরিতে কতজন ওএমআর আছে, সরি টেন্টেড ক্যান্ডিডেট আছে, এবং টোটাল আমাদের আনটেন্টেড টিচার কতজন আছে বা নন টিচিং স্টাফ কতজন আছে, সেটা কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট এসএসসির কাছ থেকে চাইবো। আর সর্বোপরি যেটা বলবো, এই আন্দোলনটা সমস্ত ভ্যালিডিটি প্যানেলে থাকা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আন্দোলন। আমরা জানি শিক্ষক কর্মীদের সঙ্গে বিশালভাবে অবিচার হয়েছে। আমরা 31 ডিসেম্বর 2025 পর্যন্ত একটা এক্সটেনশন পিরিয়ডে, ভেন্টিলেশন পিরিয়ডে আমরা আছি, আর শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেটাও বন্ধ হয়ে গেছে।
এই আন্দোলনটা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাইকে নিয়েই হচ্ছে। আর একটা বিষয় বলি, যে কোনো মূল্যেই হোক আইনি পদ্ধতির মাধ্যমে আমাদের বাঁচিয়ে আনতে হবে, পুনর্বহাল করতে হবে, এই দাবিটা আছে এবং সেই দাবিটা আদায় করতে হবে। সেটা কিন্তু আন্দোলনের আমাদের কত সংখ্যক শিক্ষক শিক্ষিকা আসছে সেটা দেখার বিষয় থাকবে। এবং ভাববেন না শুধুমাত্র সেটা আমরাই দেখি, সরকার পক্ষ কিন্তু অ্যানালিসিস করে কেমন তাদের ডিমান্ড আছে, কতজন এসছে। সেই সংখ্যা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু ডিমান্ডে কোনো ভ্যালু থাকবে না। সংখ্যাটা একদম উত্তর থেকে দক্ষিণ, সাগর থেকে পাহাড়, সব জায়গা থেকে আসতে হবে যারা ভ্যালিডিটি প্যানেলে আছেন। এবং পরীক্ষা নামক যে বিভীষিকা ফাঁদ আমাদের পেতে দেওয়া হচ্ছে, সেই ফাঁদটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং সেটা যাতে কিভাবে করা যায় সেই জন্য আন্দোলনে আসা, লিস্ট পাবলিশ করা এবং লিস্টটা আমাদের সুপ্রিম কোর্টে দেওয়া এফিডেভিট করে এবং রিভিউটা যাতে অ্যাকসেপ্ট হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেই বিষয়গুলো চেষ্টা করা। সেই জায়গা থেকে বলবো একজনও ভ্যালিডিটি প্যানেলে থাকা শিক্ষক শিক্ষিকা যেন বাড়িতে না থাকে, কারণ এটাই কিন্তু আমাদের মরণ বাঁচানোর আন্দোলন, এটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেবে আলটিমেট আমরা কোন জায়গায় থাকব। সকলে ভালো থাকবেন, সকলে আসুন এবং নিজের দায়িত্বে নিজের থিম ভাবুন, বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আসুন এবং আন্দোলনটা অন্য মাত্রায় সফলতা পাক। আমরা সাকসেসের সঙ্গে লিস্টটা যেটা আমাদের সুপ্রিম কোর্টে জমা পড়ে এফিডেভিট লিস্ট, সেটা কনফার্ম হয় এবং রিভিউয়ের মাধ্যমে আমরা যাতে ফিরে আসতে পারি সেটাও যেন কনফার্ম হয়, সেই আশা রেখে আজকে লাইভ শেষ করছি।